ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইন্টারভিউতে বলেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে আওয়ামী সমর্থকরা নির্বাচন বয়কট করবে। গত এক বছরে বাংলাদেশ জুড়ে নানা ঘটনার ঘনঘটা। কি হতে চলেছে টিম শেখ হাসিনার রণকৌশল? জি24 ঘন্টা এক্সক্লুসিভ। শেখ হাসিনা সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশে হঠাৎ করে আপনাদের বিভিন্ন জায়গায় একাধিক মিছিল বেরোনো শুরু হয়েছিল। কাউন্টার যে অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি, সেই কাউন্টার অ্যাটাক, কাউন্টার ন্যারেটিভ এটা শুরু হয়ে গিয়েছিল। এটা কি পাল্টা চাপের কৌশল? মনে করিয়ে দেওয়া যে আওয়ামী লীগ এখনো শেষ হয়ে যায়নি এবং আওয়ামী লীগ বেশ শক্তিশালী, এটাকে মনে করিয়ে দেখেন, আওয়ামী লীগ তো শেষ হয়নি, এটা তারাও জানে। আওয়ামী লীগকে জোর জবরদস্তিপূর্বক গলা চেপে ধরে একটি সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন বলতে দাবি করে নিষিদ্ধ করা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম। আওয়ামী লীগ কিন্তু নিজেই যে সেটা তারা নিজেরাই যে সেখান থেকে রাজনীতির মাঠে নেই, এটা তো এমন নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী, এর পাশাপাশি আমাদের অন্যান্য ধর্মের, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, আহমদিয়া মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে যারা এমনকি সুফি সাধক মাজার যারা যেগুলো আছে, যারা আমাদের সুফি মাজার যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, এবং যারা এই উগ্র ওয়াহাবিপন্থী উগ্র রাজনৈতিক ইসলামিক গোষ্ঠীর সাথে যারা নেই, তাদের সবাইকে কিন্তু এরা আক্রান্ত করেছে এবং এদের সবার বিরুদ্ধে মব ভায়োলেন্স করে একটা উগ্রবাদী রাষ্ট্র তারা পরিচালনা করছে। সুতরাং আমরা কিন্তু পাল্টা আক্রমণও বলবো না, আমরা শুধুমাত্র তাদেরকে জানান দিতে চাই যে তাদের শত নিষেধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবনকে বিপন্ন করে প্রাণ বাজি রেখে দেশের জন্য যেভাবে করে 1971 সালে লড়েছিল, ঠিক সেভাবে করে আগামীতেও লড়বে এবং উগ্রবাদী গোষ্ঠীর কাছে আমরা এই দেশকে যেতে দেব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, এখন সময় এসছে প্রতিবাদ নয় আর প্রতিহত করা, এবং সেই বার্তাই কিন্তু আমাদের নেত্রী দিয়ে দিয়েছেন যে এখন কিন্তু প্রতিহত, সেই প্রতিহত করার কাজটা রাজনৈতিকভাবে যদি হয় সেটা করব, আর যদি সেটা সম্ভব না হয় কি করার সেই সূত্র কিন্তু আমাদের কাছে খুব ভালোই জানা আছে। যথাসময়ে এদেরকে সেই ইট মারলে পাটকেল নয়, এর চাইতে আরো বেশি কিছু মারার সক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা গৃহযুদ্ধ চাই না। তাদের কিছুই নেই, তাদের আছে ডিপ স্টেট, নানান ধরনের সংগঠন, বিদেশ থেকে আসা অর্থ, তাদের আছে জঙ্গিবাদী সংগঠনগুলোর যারা উগ্রপন্থী কর্মী, যেই দেশে বাংলাদেশের হাজার হাজার রোগী, অসুস্থ রোগী এসে চিকিৎসা নেয়, যেই দেশে এখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সারাটা বাংলাদেশের যে অভ্যুত্থানের পর থেকে, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ভারত কিন্তু বন্ধু প্রতিম দেশ হিসেবে সবসময় বাংলাদেশের সাথে ছিল। একটা সস্তা জনপ্রিয়তার তারা নোংরা রাজনীতিটা সবসময় করেছে, আমাদের টের পাওয়া না পাওয়া নয়। এবার যেটা হয়েছে, ওই জনগোষ্ঠীর একটি অংশ জোরপূর্বক ক্ষমতায় কিছু কিছু বাহিনীর সহযোগিতা এখন বসে আছে। যেহেতু তার সামনে এখন মাইক্রোফোন আছে, যেহেতু সেই এখন সরকার প্রশাসন নিয়ন্ত্রণ করছে, তাই তার যে আওয়াজটি, তার যে স্লোগানটি, সেটা বড় বলে শোনাচ্ছে। কিন্তু আপনি আগামীকাল যদি সমীক্ষা করেন, বাংলাদেশে 80% মানুষ কিন্তু ক্ষুব্ধ এদের উপরে, কারণ ভারতের আমদানির উপরে আমার বস্ত্র শিল্প, যেটা আমাদের মেজর এমপ্লয়ার, র মেটেরিয়ালস আসে ভারত থেকে, সেটা তুলো বলুন, সেটা সুতো বলুন, সেটা মেটেরিয়ালস বলুন, বিশাল একটা অংশ ভারত থেকে আমদানি হয়, সেই কারখানায় প্রোডাকশন হয়। ভারতের যারা সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট অফিসিয়ালসরা আছে, বায়াররা আছে, তারা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা অন্যতম চালিকা শক্তি। হ্যাঁ, তারপরে খাদ্যপণ্য তো আছেই, ঔষধ তো আছেই, নানান কারণে আমাদের একটা পারস্পরিক নির্ভরশীলতা সেখানে আছে। এখন পর্যন্ত এই সরকার তো ভারত থেকে বিদ্যুৎ কিনছে, আমদানি একটা তো কমায়নি, উল্টো দিল্লির কাছে কিন্তু আরো সহযোগিতা চেয়ে আবেদন করেছে। 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে, ইতিমধ্যে শুরু হয়েছে তার প্রস্তুতি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দাবি, বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে কোনো বৃহৎ শক্তি। ইউনূসের বক্তব্যকে খারিজ করে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, আসলে বিদেশি অর্থের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে মৌলবাদী শক্তি।